চুরির অপবাদে আমাকে ঘর থেকে বের করে দিল আমার শাশুড়ি। আমি নাকি আমার বড় জায়ের হাতের সোনার বালা চুরি করেছি। আমার সারা ঘর খুঁজেও যখন বালা দুটো পেল না, তখন আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিল। সেদিন দুপুরে রান্নাঘরে দাঁড়িয়ে আমি ভাত নামাচ্ছিলাম। হঠাৎ ড্রয়িং রুমে থেকে বড় জায়ের চিৎকার শুনে আমার হাত কেঁপে উঠল। আমার সোনার বালা দুটা কোথায়? এখানেই তো রাখছিলাম। আমি দৌড়ে গিয়ে দেখি ঘরের সবাই একসাথে দাঁড়িয়ে আছে। বড় যা আলমারি খুলে সব কাপড় এলোমেলো করে ফেলেছে। শাশুড়ি কপালে হাত দিয়ে বসে আছেন। আমাকে দেখেই বড় যা চোখ ছোট ছোট করে বলল, তুমি আমার রুমে গেছিলে? আমি অবাক হয়ে বললাম, না আপা, আমি তো সকাল থেকে রান্নাঘরে ছিলাম। মিথ্যা কথা বলো না। বড় যা এবার গলা উঁচু করল, তোমার ছাড়া এই ঘরে আর কেউ ঢোকে না। আমি বোকার মতো সবার মুখের দিকে তাকিয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। আমার বুকের ভেতরটা কেমন কাঁপছিল। শাশুড়ি ধীরে ধীরে উঠে এসে বললেন, ছোটলোক ঘরের মেয়ে আনলে এমনই হয়, গয়না দেখলে লোভ সামলাতে পারে না। কথাটা শুনে আমার চোখে পানি চলে এলো। আমি কাপা গলায় বললাম, আম্মা, আমি চুরি করি নাই, আল্লাহর কসম, আমি কিছু নেই নাই। কিন্তু কেউ আমার কথা শুনল না। এরপর শুরু হলো আমার ঘর তল্লাশি। আমার কাপড়, ব্যাগ, মেয়ের জামা, এমনকি বালিশ পর্যন্ত খুলে দেখা হলো। আমার 5 বছরের মেয়েটা ভয় পেয়ে কোনায় দাঁড়িয়ে কাঁদছিল। সে কিছুই বুঝতে পারছিল না, শুধু বারবার বলছিল, আম্মু, তারা তোমার জিনিস কেন ফেলতেছে? আমি মেয়েকে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদছিলাম। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পরেও যখন বালা পাওয়া গেল না, তখন শাশুড়ি হঠাৎ দরজার দিকে আঙ্গুল তুলে বললেন, এই বাড়ি থেকে বের হয়ে যা, চোরের জায়গা আমার ঘরে নাই। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আম্মা, আপনি আমাকে এভাবে বের করে দিচ্ছেন? আর একটাও কথা না, তোর মুখ দেখতে ঘৃণা লাগছে। বড় যা ঠোঁট বাঁকিয়ে বলল, বালা বিক্রি করে হয়তো বাপের বাড়িতে টাকা পাঠাইছে। আমি আর সহ্য করতে পারলাম না। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও ছিল না। আমার সামনেই 3 বছর ধরে মালয়েশিয়ায় সংসারের জন্য দিন রাত পরিশ্রম করে। আমি ভাবছিলাম অন্তত সে আমাকে বিশ্বাস করবে। কাঁদতে কাঁদতেই তাকে ফোন দিলাম। ফোন ধরতেই আমি সব খুলে বললাম। এক নিঃশ্বাসে বললাম, কিভাবে আমাকে অপমান করা হয়েছে, কিভাবে আমার ঘর তল্লাশি করা হয়েছে। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর আমার স্বামী ঠান্ডা গলায় বলল, সত্যি করে বলো তো, তুমি নিছো? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তুমি তুমিও আমাকে সন্দেহ করতেছ? দেখো, তোমার একটু লোভ আগের থেকেই বেশি। মাঝে মাঝে অপ্রয়োজনীয় টাকা চাইতা। তাই সবাই যখন বলতেছে, আমি আর বাকিটা শুনতে পারলাম না। মনে হচ্ছিল পৃথিবীটা আমার মাথার উপর ভেঙে পড়েছে। যে মানুষটার জন্য আমি এত বছর অপেক্ষা করছি, যার জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েছি, সেও আজ আমাকে চোর ভাবছে। ফোনটা কেটে দিয়ে আমি মেঝেতে বসে পড়লাম। আমার মেয়েটা এসে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আম্মু, তুমি কাঁদো না। একটা ছোট বাচ্চার মুখে এই কথা শুনে আমি আরও ভেঙে পড়লাম। সেদিন বিকেলে একটা ব্যাগে কয়েকটা কাপড় গুছিয়ে আমি মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। কেউ আমাকে আটকায়নি। শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু একবারও বললেন না, থেকে যা। রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল আমি একা যেন পৃথিবীতে একা হয়ে গেছি। শেষ পর্যন্ত আমি গিয়ে উঠলাম আমার বড় বোনের বাসায়। দরজা খুলে আমাকে ওই অবস্থা দেখে আপা চমকে উঠল। এই, কি অবস্থা তোর? আমি কিছু বলতে পারলাম না, শুধু আপার গলায় ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলাম। সেদিন রাতে আপা আমাকে অনেক বুঝিয়েছিল, বলেছিল, চিন্তা করিস না, সত্য একদিন বের হবে। কিন্তু আমি জানতাম কিছু অপমান আছে যা মানুষ কখনো ভুলতে পারে না। রাতে মেয়েকে পাশে শুয়ে আমি চুপচাপ ছাদের দিকে তাকিয়েছিলাম। বারবার শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, আমি যদি সত্যি নির্দোষ হই, তাহলে আল্লাহ কেন আমাকে এত বড় অপবাদ সহ্য করতে দিলেন? কিন্তু তখন আমি জানতাম না, কয়েকদিন পর এমন একটা সত্য সামনে আসবে যেটা পুরো পরিবারটাকেই কাঁপিয়ে দেবে। বড় বোনের বাসায় 3 দিন কাটল।
আমি নিজেও জানি না। বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে আছে। বারবার মনে পড়ছে আমার স্বামীর সেই কথাটা। সত্যি করে বলো তো, তুমি কি নিছো? যে মানুষটার উপর আকাশ সমান বিশ্বাস ছিল, সেই যখন বিশ্বাসের গোড়ায় কুঠার মারে, তখন আর বেঁচে থাকার ইচ্ছা থাকে না। চতুর্থ দিন সকালে হঠাৎ কলিং বেল বেজে উঠল। আপা দরজা খুলতে দেখি দরজায় আমার ভাসুর দাঁড়িয়ে আছেন। ওনার মুখটা একদম ফ্যাকাশে। আমাকে দেখে উনি মাথা নিচু করে ফেললেন। আপা অবাক হয়ে বললেন, আপনি হঠাৎ? ভেতরে আসেন। ভাসুর ভেতরে ঢুকলেন না। দরজার চৌকাঠের বাইরে দাঁড়িয়ে কাপা গলায় বললেন, বোন, আমায় মাফ করে দাও। আমরা তোমার উপর অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। কোনো কথা বের হলো না মুখ দিয়ে। ভাসুর পকেট থেকে একটা টিস্যু দিয়ে মোড়ানো ছোট্ট প্যাকেট বের করলেন। প্যাকেটটা খুলতেই রোদের আলোয় ঝিকমিক করে উঠল সেই 2 জোড়া সোনার বালা। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। ভাসুর বলতে লাগলেন, কাল রাতে তোমার বড় যা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায়। ফেরার পথে ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের তলার গভীর কোণ থেকে এই বালা দুটো পায়। আসলেও নিজে হয়তো খুলে রেখেছিল, আর মনে করতে পারিনি। কিন্তু তোমায় বিনা দোষে দোষী করে আমরা যে পাপ করেছি, তার ক্ষমা নেই। পেছন থেকে আপা তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, এখন ক্ষমা চেয়ে কী হবে? যে অপবাদ আমার বোনকে দিয়েছেন, তাকে এই বালা ফিরিয়ে দিতে পারবে? একটা চোর অপবাদ দিয়ে বাচ্চার সামনে মাকে ঘর থেকে বের করে দিলেন। তখন কোথায় ছিল আপনাদের বিচার? ভাসুর কোনো উত্তর দিতে পারলেন না। মাথা নিচু করে বললেন, আমি মাকেও সব বলেছি। মা অনুতপ্ত। তোমার স্বামীও ফোন করেছিল। সে হয়তো আজই তোমাকে ফোন করবে। আমার হাসতে ইচ্ছা করছিল, কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। সত্য সামনে এসেছে ঠিকই, কিন্তু যে সম্মানটা ওরা ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেটা কি আর ফিরে আসবে? বিকেলে আমার স্বামীর ফোন এলো। রিসিভ করতে ওপাশ থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। মায়া, আমাকে মাফ করে দাও। আমি তখন মাথা ঠিক রাখতে পারিনি। মা আর ভাবির কথা শুনে আমি ভুল বুঝেছিলাম। তুমি প্লিজ বাড়ি ফিরে যাও। আমি মাকে বলে দিয়েছি তোমাকে সসম্মানে নিয়ে আসতে। আমি শান্ত গলায় বললাম, সসম্মানে? যে সম্মানের পর্দা তোমরা সবার সামনে ছিঁড়ে ফেললে, সেটা জোড়া লাগানোর ক্ষমতা তোমার আছে? তুমি তো আমার স্বামী ছিলে। তুমি কেন একবারও বললে না যে আমার মায়া চোর হতে পারে না? তুমি তো জানো আমি কত অল্পতেই তুষ্ট ছিলাম। ওপাশ থেকে সে বিলাপ করতে শুরু করলো, ভুলে হয়ে গেছে মায়া, তুমি না ফিরলে আমি মরে যাব। আমি ফোনটা কেটে দিলাম। আমার 5 বছরের মেয়েটা এসে আমাকে জড়িয়ে ধরল। ও এখনো বুঝতে পারছে না কি হচ্ছে, শুধু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। যে বাড়িতে বিশ্বাসের অভাব আছে, যেখানে মানুষের সম্মান গয়নার চেয়েও সস্তা, সেখানে ফিরে যাওয়ার অর্থ হলো নিজের আত্মসম্মানকে প্রতিদিন হত্যা করা। রাত 10টার দিকে আমার শাশুড়ি নিজে আপার বাসায় হাজির হলেন। ওনার হাতে মিষ্টির প্যাকেট। আমাকে দেখে জড়িয়ে ধরতে চাইলেন। বৌমা, চলো ঘরে চলো, ভুল তো মানুষেরই হয়। আমি ওনার হাতটা আলতো করে সরিয়ে দিয়ে বললাম, মা, মানুষ যখন সোনার বালা হারায় তখন সেটা খুঁজে পাওয়া যায়, কিন্তু যখন কারো বিশ্বাস আর সম্মান হারিয়ে যায়, সেটা আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। আপনি তো সেদিন বলেছিলেন চোরের জায়গা আপনার ঘরে নেই। আজ আমি বলছি, যে ঘরে মানুষের চেয়ে গয়নার দাম বেশি, সেই ঘরে আমার মতো সাধারণ মেয়ের জায়গা নেই। শাশুড়ি থমকে গেলেন। ওনার চেহারাটা মুহূর্তেই কালো হয়ে গেল। তিনি হয়তো ভেবেছিলেন মাপ চাইলেই সব আগের মতো হয়ে যাবে, কিন্তু আমি জানি জীবন আজ থেকেই অন্যরকম হবে। কারো করুণার পাত্রী হয়ে নয়, বরং নিজের আর নিজের মেয়ের সম্মানের জন্য আমাকে নতুন করে বাঁচতে হবে। শাশুড়িমা যখন খালি হাতে ফিরে গেলেন, তখন ঘরের বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠল। আপা আমার পাশে এসে বসলেন। ওনার চোখে মুখে এক ধরনের স্বস্তি, কিন্তু আমার বুকে তখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। সত্য প্রমাণ হয়েছে বলে কি সব মিটে গেল? এই 3 দিনের নরক যন্ত্রণার হিসাব কে দেবে? রাত গভীর হতে শুরু হলো আসল যুদ্ধ। প্রবাস থেকে আকাশ, মানে আমার স্বামী, বারবার ফোন দিচ্ছে।
ফোনের স্ক্রিনে ওর নামটা ভেসে উঠতেই মনে হলো এই মানুষটাই তো বলেছিল তোমার লোভ আগের থেকেই বেশি। এই একটা কথা আমার তিল তিল করে জমানো ভালোবাসাটাকে এক মুহূর্তেই বিষিয়ে দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশের ভাঙ্গা গলা ভেসে এলো, মায়া। মা ফোন করে কাঁদছিল, বলল তুমি নাকি ফিরবে না বলে দিয়েছ। প্লিজ এমন করো না। আমি জানি আমি অপরাধী, কিন্তু তুমি ছাড়া তো আমার এই সংসারের কেউ নেই। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আকাশ, তোমার সংসারে তো অনেক কিছুই আছে। মা আছে, বড় ভাই আছে, গয়না আছে, শুধু বিশ্বাসের জায়গাটা খালি। সেই শূন্য ঘরে আমি গিয়ে কী করব? আমি কথা দিচ্ছি মায়া, এবার দেশে ফিরেই আমি আলাদা বাসা নেব, তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। তবুও রাগ করো না। ওপাশ থেকে ও ডুকরে কেঁদে উঠল। আকাশের কান্না শুনে আমার বুকটা হু হু করে উঠল। দিন শেষে ও আমার মেয়ের বাবা, আমার ভরসার জায়গা ছিল। কিন্তু পরক্ষণেই মনে হলো যদি বালা দুটো খুঁজে না পাওয়া যেত, তবে কি আজও আমি ওদের চোখে চোর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম না? আমি শক্ত গলায় বললাম, আকাশ, তুমি আলাদা থাকার কথা বলছো? তোমার মা আমাকে যখন ঘর থেকে বের করে দিয়েছিল, তখন তুমি ছিলে আমার সবচেয়ে কাছের মানুষ। দূরে থেকেও তুমি পারতে আমার পাশে দাঁড়াতে, কিন্তু তুমি তো উল্টো তলোয়ার চালালে। আলাদা বাসায় গিয়ে দেয়াল তোলা যায় আকাশ, কিন্তু মনের ভাঙা কাজ কি জোড়া লাগানো যায়? পরদিন সকালে আমাদের বাসার নিচে হঠাৎ শোরগোল। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি আমার বড় যা দাঁড়িয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখে কাজল লেপটে গেছে কান্নায়। আপা নিচে যেতে চাইলেন না, কিন্তু আমি নামলাম। বড় যা আমাকে দেখে দুই হাতে পা জড়িয়ে ধরলেন। মায়ারে, আমাকে ক্ষমা কর। আমি শয়তানের বুদ্ধিতে এই কাজটা করেছিলাম। আসলে বালাজোড়া হারায়নি, আমি লুকিয়ে রেখেছিলাম তোকে বিপদে ফেলার জন্য। আমার স্বামী আমাকে যা তা বলতেছে, আমার কারণে নাকি তার ছোট ভাইয়ের সংসার ভাঙতাছে। ইদানিং আকাশ তোর নামে বেশি টাকা পাঠাচ্ছিল, সেটা আমি সহ্য করতে পারছিলাম না, তাই এই নাটক সাজিয়েছিলাম। কথাটা শোনার পর আমি যেন পাথর হয়ে গেলাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এতদিন ভেবেছিলাম এটা ভুল বোঝাবুঝি, কিন্তু এখন জানলাম এটা ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র না। আর আমার আপনজনরা সেই ষড়যন্ত্রে ইন্ধন দিয়েছে। আমি পা সরিয়ে নিয়ে ঘৃণা ভরা গলায় বললাম, আপা, আপনি শুধু আমাকে না, আপনার দেবরকেও ঠকিয়েছেন। একটা সংসার ভাঙার নেশা আপনাদের কেন হয় জানি না, তবে মনে রাখবেন, বালা ফিরে পাওয়া যায়, কিন্তু মানুষের অভিশাপ কখনো বৃথা যায় না। বড়জা কাঁদতে কাঁদতেই চলে গেলেন, কিন্তু আমার মনের ভেতর শুরু হলো নতুন এক তোলপাড়। একদিকে আকাশের অনুশোচনা ভরা কণ্ঠ, অন্যদিকে এই নোংরা পারিবারিক রাজনীতি। আকাশ বারবার মেসেজ পাঠাচ্ছে, তার মা অসুস্থ হয়ে পড়েছে। ও সারাক্ষণ কান্নাকাটি করছে তার নাতনিকে না দেখে। বড় আপা এসে আমার কাঁধে হাত রাখলেন। কি ভাবছিস মায়া? আকাশ তো তোকে নিতে আসতে যাচ্ছে। আমি জানালার বাইরে নীল আকাশটার দিকে তাকালাম। বললাম, আপা, আমি আকাশকে ডিভোর্স দিতে চাই না, কারণ ওর সাথে আমার একটা জীবনের মায়া জড়িয়ে আছে। কিন্তু এই মুহূর্তে আমি ওই বাড়িতে ফিরেও যাব না। নিজেকে আগে নিজের পায়ে দাঁড় করাতে চাই। আকাশ যদি সত্যি আমাকে চায়, তবে ওকে প্রমাণ করতে হবে যে ও শুধু ওর মায়ের সন্তান নয়, ও আমার স্বামী, আর স্বামীর অধিকারটাও আদায় করতে জানে। আমার 5 বছরের মেয়েটা এসে আমার হাত ধরল। ও এখন হাসছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে মনে মনে বললাম, মা, তোকে আর কোনোদিন কারোর সামনে মাথা নিচু করতে দেব না। বিকেলে আকাশের ফোন এলো আবার। আমি ধরলাম। ও বলল, মায়া, আমি আগামী সপ্তাহেই টিকিট কাটছি। আমি দেশে আসছি শুধু তোমাকে ফিরিয়ে নিতে। আমি বললাম, এসো, তবে ফিরিয়ে নিতে পারবে কি না সেটা সময়ই বলে দেবে। আমি এখন আর সেই পুরনো মায়া নই যে এক কথায় সব ভুলে যাব। আকাশ চুপ হয়ে গেল। আমি জানি ওর বুকটাও এখন ফেটে যাচ্ছে, কিন্তু এই দহন ওর দরকার ছিল। যে মানুষ আগলে রাখতে জানে না, তাকে হারানোর ভয় পেতে শেখানো খুব জরুরি। রাত নামল। আমি অন্ধকার ঘরের ছাদে দাঁড়িয়ে ভাবছি, জীবনের পরীক্ষাটা বোধ হয় এবার সত্যিই শুরু হলো।
আকাশ দেশে ফেরার দিনটা ভীষণ মেঘলা ছিল। আকাশ থেকে বৃষ্টি পড়ছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলাম। বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। আজ ৩ বছর পরও ফিরে আসে, কিন্তু যে আনন্দ থাকার কথা ছিল তার বদলে এক পাহাড় সমান অভিমান জমে আছে। দুপুরের দিকে একটা গাড়ি এসে আপার বাসার সামনে দাঁড়ালো। আকাশ নেমেছে। ওকে দেখে চেনার উপায় নেই। গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। চোখের নিচে গভীর কালো দাগ। ও ভেতরে ঢুকতেই আমার মেয়েটা আব্বু বলে চিৎকার করে ওর কোলে ঝাঁপিয়ে পড়ল। আকাশের চোখে তখন শ্রাবণের ধারা। মেয়েকে বুকে জড়িয়ে ও হাউমাউ করে কাঁদতে লাগলো। ও আমার দিকে তাকালো, চোখে অনেক আকুতি, অনেক না বলা কথা। কিন্তু আমি নড়লাম না। আকাশ ধীর পায়ে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল, মায়া, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি জানি আমি তোমার বিশ্বাসের যোগ্য নই, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া অচল। আমি শান্ত গলায় বললাম, আকাশ, তুমি শুধু আমার বিশ্বাসের যোগ্য তা নও, তুমি তোমার মেয়ের সম্মানের ওপরও প্রশ্ন তুলেছিলে। আমি একা হলে হয়তো ক্ষমা করে দিতাম, কিন্তু আমার 5 বছরের মেয়েটা যেদিন আমার চোখের পানি মুছে দিয়েছিল, সেদিন আমি ঠিক করেছিলাম কারো দয়া নয়, বরং অধিকারের শক্তিতে আমি বাঁচব। আকাশ পকেট থেকে একটা চাবির রিং বের করলো। মায়া, আমি এবার আসার আগে তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে ছোট একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। আমি জানি ওই বাড়িতে ফিরে যাওয়া তোমার জন্য কতটা যন্ত্রণার। আমি চাই না তুমি আর কারো কথায় ছোট হও। আজ থেকে আমরা আলাদা থাকব, শুধু আমি, তুমি আর আমাদের মেয়ে। আমি অবাক হয়ে আকাশের দিকে তাকালাম। ও যে এত বড় সিদ্ধান্ত নিতে পারবে তা আমার কল্পনার বাইরে ছিল। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখি আমার শাশুড়ি আর ভাসুর দাঁড়িয়ে আছেন। শাশুড়ি এবার আর মিষ্টির প্যাকেট আনেননি। ওনার চোখ দুটো কান্নায় লাল। উনি সরাসরি আমার হাত দুটো ধরে ফেললেন। বৌমা, তোমার বড় চার সব সত্যিটা জানার পর আমি এক মুহূর্ত শান্তিতে ঘুমাতে পারিনি। তুই আমাদের বাড়ির লক্ষ্মী ছিলি, আর আমি তোকে রাস্তার মেয়ে বলে গালি দিয়েছি। তুই না ফিরলে আকাশ ওই বাড়িতে এক পাও দেব না বলে দিয়েছে। বড় বউকেও তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তুই প্লিজ আমাদের শেষ বাড়ির মতো ক্ষমা কর। ভাসুর নিচু স্বরে বললেন, মায়া, আমি বড় ভাই হিসেবে তোমায় কথা দিচ্ছি, ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি আর হবে না। ছোট ভাইটা আমার প্রবাসী থেকে যে হাড়ভাঙা খাটুনি খেটেছে, তার একমাত্র সুখ ছিলি তুই। তোরা আলাদা থাকিস তাতে আপত্তি নেই, কিন্তু অন্তত সম্পর্কটা ছিন্ন করিস না। আমি আকাশের দিকে তাকালাম। ওর চোখে তখন নীরব প্রতিশ্রুতি। যে মানুষটা একসময় মায়ের আঁচল ধরে কথা বলতো, আজ সে আমার সম্মানের জন্য নিজের পরিবার থেকে আলাদা হওয়ার সাহস দেখিয়েছে। মানুষের ভুল হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে ফেলাটাই আসল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, মা, আমি আসব, তবে আগের মতো সেই ভীতু মায়া হয়ে নয়। আমি এখন জানি আমার জায়গা কোথায়। আমি আকাশের সাথে আলাদা বাসাতেই থাকব, তবে আপনাদের সাথে সম্পর্ক থাকবে। মাঝে মাঝে মেয়েকে নিয়ে আপনাদের দেখে আসব, কিন্তু আমার আত্মসম্মান নিয়ে কেউ যদি আবার ছিনিমিনি খেলে, তবে সেদিন আমি চিরতরে হারিয়ে যাব। শাশুড়ি মা খুশিতে আমায় জড়িয়ে ধরলেন। বড় আপার চোখেও তখন তৃপ্তির হাসি। বিকেলে আমরা যখন গাড়ি করে আমাদের নতুন বাসার দিকে যাচ্ছিলাম, আকাশ আমার হাতটা শক্ত করে ধরল। মেয়েটা ওর কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি জানালার বাইরে তাকালাম। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। রোদ উঠছে। আমি বুঝলাম, মেঘ যেমন সূর্যের আলো ঢেকে দিতে পারে না, তেমনই সত্যের অপবাদ দিয়ে মিথ্যার জাল বেশিক্ষণ টিকে থাকে না। আজ থেকে আমার এক নতুন যুদ্ধ শুরু, তবে একা নয়। এবার আমার সাথে আছে আমার স্বামী আর আমার স্বাবলম্বী হওয়ার দৃঢ় সংকল্প। কিছু অপবাদ মানুষকে ভেঙে দেয়, আর কিছু অপবাদ মানুষকে পাথর থেকে হীরায় রূপান্তর করে। আমি না হয় সেই হীরা হয়ে নতুন আলোয় পথ চলব। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি? আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ। ভালো লাগার মতো সুন্দর আরেকটি গল্প, শাশুড়ির ভুল। আমার শাশুড়ি আমার 6 বছরের মেয়েটাকে 3টা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে।
আমি আর আমার স্বামী যখন ডাক্তারের কাছ থেকে 12 ঘন্টা পর ফিরে এসে শাশুড়ি আম্মাকে বললাম, আম্মা, মীরা কখন ঘুমিয়েছে? আমার শাশুড়ি মা নির্লিপ্ত গলায় বলল, সারাদিন কান্নাকাটি করে মাথা ধরাই দিছিল, তাই একটু আগে আমার ঘুমের ওষুধ 3টা খাইয়ে দিছি, যেন চুপচাপ ঘুমায়। আমি আমার স্বামীকে চিৎকার দিয়ে অ্যাম্বুলেন্স ডাকতে বললাম। আমার বুকের ভেতরটা যেন মুহূর্তেই বরফ হয়ে গেল। আমি দৌড়ে মীরার রুমে ঢুকে দেখি আমার ছোট্ট মেয়েটা খাটে একদম নিস্তেজ হয়ে পড়ে আছে। তার ছোট ছোট হাত দুটো শরীরের পাশে পড়ে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। মীরা, মা, ওঠো মা। আমি তাকে ঝাঁকাতে লাগলাম, কিন্তু ওর শরীরে কোনো সাড়া নেই। আমার স্বামী আসিফ তখন ভেতরে ঢুকেছে। সে মীরার মুখে হাত দিয়ে কয়েক সেকেন্ড স্থির থেকে দাঁড়িয়ে রইল। তারপর কাপা গলায় বলল, ওর শরীর এত ঠান্ডা কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, অ্যাম্বুলেন্স ডাকো, এখনই ডাকো। আসিফ ফোন বের করতে করতে তার মায়ের দিকে তাকালো। মা, তুমি কি খাওয়াইছো ওকে? শাশুড়ি আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, আমার ঘুমের ওষুধ 3টা খাইছে। এতে এমন কি হয়েছে? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। 3টা? আমি চিৎকার করে উঠলাম, একটা 6 বছরের বাচ্চাকে 3টা ঘুমের ওষুধ খাইয়েছেন? তিনি বিরক্ত মুখে বললেন, এই একটুখানি ওষুধে কেউ মরে না। আমার তো খাইলে ঘুম আসে না। তোমরা একটু নাটক করতেছ। আমার মাথা ঘুরছিল। সকাল থেকে আমরা হাসপাতালে ছিলাম। আসিফের ছোট চাচাতো ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তাড়াহুড়ো করে যেতে হয়েছিল। মীরাকে রেখে গিয়েছিলাম কারণ শাশুড়ি আম্মা নিজেই বলেছিলেন, নাতনিকে আমি দেখে রাখব। আমি যদি জানতাম। আমার চোখ দিয়ে পানি থামছিল না। মীরা সাধারণত খুব চঞ্চল। সারাদিন গল্প করে, আঁকাআঁকি করে, কখনো পুতুল নিয়ে খেলে। একটু আদরের স্বভাবের বলে মাঝে মাঝে কান্না করতো ঠিকই, কিন্তু সে তো একটা বাচ্চা। তার কান্না থামাতে কেউ ঘুমের ওষুধ খাওয়ায়? অ্যাম্বুলেন্স আসতে প্রায় 15 মিনিট লাগলো, কিন্তু সেই 15 মিনিট আমার কাছে মনে হচ্ছিল 15 বছর। আমি মীরাকে কোলে নিয়ে বসেছিলাম, বারবার ওর কপালে চুমু দিচ্ছিলাম। মা, একটা কথা বলো প্লিজ। আসিফ আমার পাশে বসেছিল, কিন্তু তার মুখ পুরো ফ্যাকাশে। সে জীবনে প্রথমবার তার মায়ের দিকে এমন চোখে তাকাচ্ছিল যেন সামনে অপরিচিত কাউকে দেখছে। অ্যাম্বুলেন্স আসার পর প্যারামেডিকরা দ্রুত মীরাকে স্ট্রেচারে তুলল। একজন জিজ্ঞেস করল, কতগুলো ট্যাবলেট খেয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, 3টা, সম্ভবত ঘুমের ওষুধ। লোকটার মুখ সঙ্গে সঙ্গে বদলে গেল। বাচ্চার বয়স কত? 6। সে আর কিছু না বলে দ্রুত অক্সিজেন লাগাতে লাগলো। আমার বুক কেঁপে উঠল। অ্যাম্বুলেন্সের ভেতরে শুধু মেশিনের শব্দ হচ্ছিল। আমি মীরার ছোট্ট হাতটা ধরে বসেছিলাম। হাতটা একদম নিস্তেজ। আসিফ বারবার ফোনে কারোর সাথে কথা বলছিল, হয়তো হাসপাতালের ব্যবস্থা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে নিজেও ভেঙে পড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত মীরাকে ভেতরে নিয়ে গেল। আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হলো। আমি দেয়ালের পাশে বসে পড়লাম। আমার পুরো শরীর কাঁপছিল। হঠাৎ আসিফ ধীরে ধীরে বলল, তুমি জানো, মা আগে কখনো এমন করে নাই। আমি মাথা তুলে তার দিকে তাকালাম। তুমি কি এখনো তাকে ডিফেন্ড করতেছ? সে চুপ হয়ে গেল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, একটা বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ানো অপরাধ, তুমি বুঝতেছ? আসিফ মাথা নিচু করে বলল, আমি বুঝতেছি। ঠিক তখনই একজন ডাক্তার বের হলেন। আমরা দুজন একসাথে উঠে দাঁড়ালাম। ডাক্তার গম্ভীর মুখে বললেন, ওর শরীরে ওষুধের মাত্রা অনেক বেশি গেছে। আমরা চেষ্টা করছি স্টেবল রাখতে, তবে আগামী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আমার পা কেঁপে উঠল। ডাক্তার, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখন কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছিল পৃথিবীটা থমকে গেছে। আর ঠিক তখনই আসিফের ফোনে একটা কল আসলো। সে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কারো চিৎকার শোনা গেল। আসিফের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। আমি আতঙ্কিত হয়ে বললাম, কি হয়েছে? সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার কণ্ঠ কাঁপছিল। মা বাসা থেকে বের হয়ে গেছে, আর যাওয়ার আগে একটা চিঠি রেখে গেছে। আসিফের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল।
ওর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মীরার এই অবস্থার মধ্যে আবার নতুন করে কি হলো? কি হয়েছে আসিফ? আম্মা কি লিখে গেছে? আমি অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম। আসিফ কোনো উত্তর দিল না। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দেখলাম একটা মেসেজ এসেছে। মেসেজটা পড়ার চেষ্টা করলাম। আমাদের পাশের বাসার ভাবি আসিফকে মেসেজ পাঠিয়েছেন। আম্মা নাকি ঘর থেকে বের হওয়ার সময় তাকে একটা খাম দিয়ে গেছেন এবং বলেছেন সেটা যেন আসিফকে দেওয়া হয়। ভাবি খামটা খুলে ভেতরকার লেখাটা পড়ে আতঙ্কিত হয়ে আমাদের ফোন করেছেন। চিঠিতে যা লেখা ছিল তা পড়ার পর আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সেখানে লেখা ছিল, আসিফ, আমি জানতাম তোরা আমাকেই দোষ দিবি। তোদের সংসার, তোদের মেয়ে, সব কিছুই তোদের কাছে বড় হলো। আমার কোনো দাম নাই। আমি তো ওকে একটু শান্তিতে ঘুমানোর জন্যই ওষুধ দিয়েছিলাম, কিন্তু তোরা আমাকে অপরাধী বানিয়ে দিলি। পুলিশ আসার আগেই আমি সব শেষ করে দিচ্ছি। আমাকে আর খুঁজতে আসিস না। আসিফ ডুকরে কেঁদে উঠল। মনিয়া, মা কি তবে আত্মহত্যা করতে গেছে? আমার ভেতরে তখন এক অদ্ভুত লড়াই চলছে। একদিকে আমার একমাত্র সন্তান আইসিইউতে জীবনের সাথে লড়াই করছে, যার এই অবস্থার জন্য ওই মানুষটা দায়ী। আর অন্যদিকে সেই মানুষটা এখন অপমানের দোহাই দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি আসিফের দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, আসিফ, তোমার মা কোথাও যাবেন না। এটা ওনার নতুন কোনো নাটক কিনা আমি জানি না, কিন্তু আমার মেয়ে যদি এখন চোখ না খোলে, আমি দুনিয়ার কোনো কিছু মানব না। আসিফ পাগলের মতো হাসপাতালের করিডোরে পায়চারি করতে লাগলো। এক পাশে নিজের মা, অন্য পাশে নিজের সন্তান। ও যেন ছেড়ে দুভাগ হয়ে যাচ্ছে। ঠিক তখন আইসিইউর দরজা খুলে ডাক্তার বের হলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমরা দুজনেই ছুটে গেলাম। ডাক্তার, মীরা। ডাক্তার মাস্কটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখুন, বাচ্চার স্টোমাক ওয়াশ করা হয়েছে, কিন্তু ড্রাগটা রক্তে মিশে যাওয়ায় ওর হার্টবিট খুব নিচে নেমে গিয়েছিল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আগামী 1 ঘন্টা আমাদের জন্য গোল্ডেন আওয়ার। যদি এই সময়ের মধ্যে সাড়া দেয়, তবে আমরা বিপদমুক্ত বলতে পারবো। আমি মেঝের উপর বসে পড়লাম। আমার ছোট্ট মীরা, যে কিনা কাল রাতেও আমার গলার উপর হাত রেখে ঘুমিয়েছিল, সে আজ সাদা চাদরের নিচে নিস্তেজ হয়ে পড়ে আছে। হাসপাতালের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আসিফের ফোন আবার বেজে উঠল। এবার ফোন করেছে পুলিশ স্টেশন থেকে। আসিফ পুলিশকে জানিয়েছিল, হাসপাতাল থেকে জানাতে বলেছিল। হ্যালো, মিস্টার আসিফ, আপনার মায়ের ফোন থেকে একটা লোকেশন আমরা ট্র্যাক করেছি। ওনাকে রেললাইনের ধারের একটি বস্তির কাছে পাওয়া গেছে। কিন্তু পুলিশের গলার স্বর শুনে আসিফ চিৎকার করে উঠল, কিন্তু কি? আমার মা কি ঠিক আছেন? ওপাশ থেকে পুলিশ অফিসার যা বললেন তা শুনে আসিফ ফোনটা কানে ধরে রেখেই ধপ করে চেয়ারে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আসিফ? আম্মা কি কিছু করেছেন? আসিফ শুধু বিড়বিড় করে বলতে লাগলো, সব শেষ হয়ে যাচ্ছিল মনিয়া, সব শেষ হয়ে যাচ্ছিল। সে এক অদ্ভুত পরিস্থিতি। হাসপাতালের এক কামরায় আমার মেয়ে মৃত্যুর সাথে লড়ছে, আর ফোনের ওপাশ থেকে খবর এলো আসিফের মা রেললাইনে ঝাঁপ দিতে গিয়ে পা পিছলে পড়ে গেছেন। কিন্তু ওনার ব্যাগের ভেতর থেকে এমন কিছু পাওয়া গেছে যা দেখে পুলিশের সন্দেহ হচ্ছে এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। পুলিশ জানিয়েছে ওনার ব্যাগের ভেতর মীরার খেলনা আর একটি পানির বোতল পাওয়া গেছে। ওই পানির বোতলের বিষাক্ত গন্ধ সন্দেহ জাগাচ্ছে যে তিনি কি শুধু নিজেকে শেষ করতে চেয়েছিলেন, নাকি এর পেছনে আরও কোনো ভয়ানক পরিকল্পনা ছিল। আমার মনে পড়ে গেল, মীরাকে যখন অ্যাম্বুলেন্সে তুলছিলাম তখন আম্মা খুব নির্লিপ্ত ছিলেন। একজন দাদি কি এতটা নিষ্ঠুর হতে পারেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মানসিক ব্যাধি বা পুরনো কোনো প্রতিহিংসা? ঠিক সেই মুহূর্তে আইসিইউর ভেতর থেকে একটা যান্ত্রিক সংকেত বেজে উঠল। ডাক্তাররা হন্তদন্ত হয়ে ভেতরে ছুটলেন। আমার কলিজাটা যেন ছিঁড়ে বের হয়ে আসতে চাইল। মীরা কি তবে আমাদের ছেড়ে চলে যাচ্ছে? আর আম্মা, তিনি কি সত্যি অনুশোচনায় এমনটা করলেন,
নাকি ধরা পড়ে যাওয়ার ভয়ে পালানোর পথ খুঁজছিলেন? আইসিইউর ভেতর থেকে আসা দীর্ঘ সে বিপ শব্দটা যেন আমার কানে তপ্ত সীসার মতো বিঁধছিল। ডাক্তার আর নার্সদের ছোটাছুটি দেখে আমার চোখের সামনে পৃথিবীটা দুলতে লাগলো। আমি কি তবে আজ আমার সবটুকু হারিয়ে ফেলব? আসিফ করিডোরের এক কোণায় স্তব্ধ হয়ে বসে আছে। একদিকে পুলিশের সেই ফোন, আর অন্যদিকে মীরার এই সংকট। লোকটা যেন পাথর হয়ে গেছে। আমি কোনো মতে দেয়াল ধরে দাঁড়িয়ে আইসিইউ এর দরজার দিকে তাকিয়ে রইলাম। সময় যেন থমকে দাঁড়িয়েছে। হঠাৎ দরজা খুলে একজন নার্স বের হয়ে এলেন। ওনার চোখে মুখে কিছুটা স্বস্তির আভা। তিনি আমার কাছে এসে নিচু স্বরে বললেন, বাচ্চার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তবে ডাক্তাররা শক দিয়ে হার্টবিট ফিরিয়ে আনতে পেরেছেন। মীরা এখন স্থিতিশীল, কিন্তু জ্ঞান ফিরতে আরও সময় লাগবে। আমি সেখানেই ধপ করে বসে পড়লাম। যাক, আমার মেয়েটা অন্তত এখনো আমাদের মাঝেই আছে। ঠিক তখনই হাসপাতালের রিসিপশনে পুলিশের এক কনস্টেবল এসে হাজির হলেন। সাথে আসিফের সেই ছোট চাচাতো ভাইয়ের বাবা, যার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমরা সকালে বেরিয়েছিলাম। আসিফ টলতে টলতে উঠে দাঁড়ালো। পুলিশ কনস্টেবল আসিফের দিকে একটা প্লাস্টিকের ব্যাগ এগিয়ে দিলেন। ভেতরে সে রহস্যময় পানির বোতল আর মীরার একটা ছোট্ট বোতল। কনস্টেবল গম্ভীর গলায় বললেন, মিস্টার আসিফ, আপনার মা রেললাইনের পাশে পড়ে গিয়ে মাথায় বেশ চোট পেয়েছেন। তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবাক করা বিষয় হলো, এই বোতলে যা পাওয়া গেছে তা কোনো পানীয় নয়। এটা এক ধরনের তীব্র কীটনাশক। আমার আর আসিফের চোখাচোখি হলো। আমি চিৎকার করে বলে উঠলাম, কীটনাশক? তার মানে আম্মা কি মীরাকেও এটা খাওয়াতে চেয়েছিলেন? চাচা এবার আমতা আমতা করে মুখ খুলল। আসিফ, একটা কথা হয়তো এখন বলা দরকার। সকালে তোমরা যখন হাসপাতালে দেখতে এসেছিলে, আমি তখন তোমাদের বাসায় গিয়েছিলাম গরম পানির ফ্ল্যাগ আনার জন্য। তখন আমি দেখেছিলাম তোমার আম্মা ফোনে কার সাথে যেন কথা বলছিলেন। তিনি বলছিলেন, আজ সব শেষ হয়ে যাবে। ওরাই যদি না থাকে তবে এই সম্পত্তির ভাগিদার আর কেউ থাকবে না। আমি তখন বুঝতে পারিনি তিনি কার কথা বলছেন। আসিফের মুখটা মুহূর্তেই কোঁচকে গেল। সে অস্ফুট স্বরে বলল, সম্পত্তি? কোন সম্পত্তি? হঠাৎ আমার মনে পড়ে গেল, আসিফের বাবা মারা যাওয়ার আগে মীরার নামে একটা বড় ফিক্সড ডিপোজিট আর আমাদের এই ফ্ল্যাটটা লিখে দিয়ে গিয়েছিলেন। আম্মা সবসময় চাইতেন এই ফ্ল্যাটটা যেন ওনার ছোট ছেলের নামে করে দেওয়া হয়, কিন্তু আসিফ রাজি হয়নি। তাহলে কি স্রেফ সম্পত্তি লোভে একজন দাদি তার নিজের নাতনিকে শেষ করে দিতে চাইলেন? আর যখন দেখলেন মীরা মরেনি, তখন নিজেকে অপরাধী সাজিয়ে আত্মহত্যার নাটক করতে গিয়ে এই কীটনাশকের বোতল ব্যাগে নিয়ে বেরিয়েছিলেন, যাতে লোকে ভাবে তিনি অনুশোচনায় মরতে চেয়েছিলেন। আসিফ ফোন বের করে সাইমাকে ফোন দিল। সাইমা, আমার ঘরে আলমারির পেছনে লকারটা খোলো তো, দেখো ওখানে বাবার উইলটা আছে কিনা। 10 মিনিট পর সাইমার ফোন এলো। তার গলা কাঁপছে, ভাইয়া, উইলটা এখানে নেই, কিন্তু এখানে একটা ডায়েরি পাওয়া গেছে। আম্মা গত 3 মাস ধরে মীরার উপর রাগ পুষে রাখছিলেন। তিনি লিখেছেন, এই মেয়েটাই আমার পথের কাঁটা। ও থাকলে আসিফ কোনোদিন আমার কথা শুনবে না। আমার ঘৃণা যেন চরমে পৌঁছালো। যে মানুষটার হাতে পরম বিশ্বাসী মেয়েকে রেখে গিয়েছিলাম, তিনি কিনা মাসের পর মাস ধরে এই ষড়যন্ত্র বুনেছেন। পরদিন সকালে মীরার জ্ঞান ফিরল। ও চোখ মেলতেই আমার দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, দাদি কেন তিতা পানি খেতে দিল? আমি মীরার হাতটা শক্ত করে ধরলাম। চোখের পানি আর বাধা মানছে না। আসিফ পাশে দাঁড়িয়ে মীরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, তবে ওর চোখে এখন আর কোনো দুর্বলতা নেই। পুলিশের লোক দরজায় দাঁড়িয়েছিল। আসিফ তাদের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল, অফিসার, আমার মায়ের বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দেব। তিনি যা করেছেন তা ভুল নয়, তা ছিল একটা পরিকল্পিত অপরাধ। বিকেলে খবর এলো, আসিফের মা হাসপাতালে জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটি বলেছিলেন তা হলো, আসিফ কি সব জেনে গেছে? তিনি জানতেন না যে অপরাধ করে পার পাওয়া গেলেও অপরাধ বোধ আর প্রমাণের হাত থেকে পালানো যায় না।
সম্পর্কে যে পবিত্রতা তিনি নষ্ট করেছেন তার মাসুল তাকে আইনি পথেই দিতে হবে। হাসপাতালের কেবিনে মীরা এখন কিছুটা সুস্থ। ওর ফ্যাকাশে মুখে একটু হাসি ফিরেছে, কিন্তু আসিফের চোয়াল এখনও শক্ত হয়ে আছে। সে পুলিশের করা অভিযোগ তুলে নেয়নি। ঠিক তখনই কেবিনের দরজায় হুইলচেয়ারে করে কাউকে আনা হলো। মাথায় সাদা ব্যান্ডেজ, কপালে কালশিটে দাগ। আসিফের মা, ওনার সাথে পুলিশ আর সাইমা। রুমে ঢুকেই তিনি স্তব্ধ হয়ে মীরার দিকে তাকিয়ে রইলেন। আসিফ রাগী গলায় বলে উঠল, ওনাকে এখানে কেন আনা হয়েছে সাইমা? আমি বলেছি না ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সাইমা ফপিয়ে কেঁদে বলল, ভাইয়া, আম্মা সুস্থ হওয়ার পর থেকে শুধু মীরার নাম জপছেন। পুলিশকে বলেছেন ওনার শাস্তি হওয়ার আগে উনি একবার আমাদের সবার সামনে হাত জোড় করতে চান। শাশুড়ি আম্মা হুইল চেয়ার থেকে নামার চেষ্টা করলেন, শরীর কাঁপছে। তবুও তিনি টলতে টলতে মেঝের উপর বসে পড়লেন। আমার দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, মুনিয়া, মা, আমি মানুষ না, আমি জানোয়ার। সম্পত্তির লোভে আর অন্ধরাগে আমি ভুলে গিয়েছিলাম এই ছোট্ট শরীরটাই আমারই রক্ত বইছে। আমি কোনো কথা বললাম না, মুখ ঘুরিয়ে নিলাম। যে মা তার নাতনিকে বিষ খাওয়াতে পারে তার চোখের জল আমার কাছে আজ অর্থহীন। তিনি এবার আসিফের পা জড়িয়ে ধরলেন। আসিফ, তুই আমাকে পুলিশে দে, ফাঁসি দে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে আমাকে একবার মা বলে ডাক। আমি যখন রেল লাইনে দাঁড়িয়েছিলাম তখন মীরার ওই হাসি মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। মনে হলো আমি নিজের কলিজাটাকে ছিঁড়ে ফেলছি। সেই ভয়ে আমি বোতলটা না খুলে ব্যাগ নিয়ে পালাতে চেয়েছিলাম। তিনি ডুকরে কেঁদে উঠলেন। মীরার ছোট হাতের দিকে তাকিয়ে বললেন, দাদিকে মাফ করে দিস রে দাদু ভাই। আমি তোর বাবা আর মায়ের সংসারটা নিজের মনে করতে পারিনি। ওটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কেবিনের ভেতর থেকে এক ভারী নীরবতা নেমে এলো। আসিফের চোখেও জল। সে তার মাকে টেনে তুলল, কিন্তু সে আগের মতো জড়িয়ে ধরল না। আসিফ শান্ত গলায় বলল, মা, আমি পুলিশের অভিযোগ তুলে নিচ্ছি, কিন্তু তোমাকে আমাদের সাথে থাকতে হবে না। তোমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব। সেখানে গিয়ে তুমি তোমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করো। মীরাকে তোমার কাছ থেকে দূরে রাখাটাই এখন ওর জন্য নিরাপদ। শাশুড়ি আম্মা মাথা নিচু করে মেনে নিলেন। তিনি জানতেন ক্ষমা পেলেও বিশ্বাস ফিরে পাওয়া অসম্ভব। যাওয়ার আগে তিনি মীরার কপালের দূর থেকে হাত বাড়িয়ে আশীর্বাদ করলেন। মীরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ও হয়তো বুঝতেই পারল না ওর অতি আপন দাদি কেন আজ এত দূরে সরে যাচ্ছে। আমি মীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবলাম, কিছু ভুল জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রক্ত আর সম্পর্কের চেয়েও মাঝে মাঝে মানুষের লোভ বড় হয়ে দাঁড়ায়, কিন্তু শেষ পর্যন্ত জয় হলো সেই মাতৃত্বের আর সত্যের। শাশুড়ি আম্মা হুইল চেয়ারে করে বেরিয়ে গেলেন, এক বুক অনুশোচনা আর একাকিত্ব নিয়ে। সম্পর্কের এই ক্ষত হয়তো কোনোদিন পুরোপুরি শুকাবে না, কিন্তু আমরা অন্তত আমাদের মেয়েটাকে ফিরে পেয়েছি, এটাই পরম পাওয়া। সমাপ্ত। কেমন লাগলো গল্প দুটি? আশা করি কমেন্টে গঠনমূলক মন্তব্য করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।